সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ডক্টর খন্দকার আকরামের সাথে। ডক্টর আকরামের সাথে কথা বলবার মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যে আজ অর্থাৎ বুধবার 2 ডিসেম্বর ইংল্যান্ড ফাইজার এবং বায়োনটেকের এই উদ্ভাবিত ভ্যাকসিনটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে, এবং ব্রিটেনই পৃথিবীর মধ্যে প্রথম দেশ, যেই দেশটি করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম সফল প্রয়োগ করতে যাচ্ছে। তো এই ব্যাপারে ডক্টর খন্দকার আকরামের প্রতিক্রিয়া আমরা জানবো। ডক্টর আকরাম, আপনি কি বলবেন যে বায়োনটেক উদ্ভাবিত যে টিকাটি ফাইজার বিশ্বব্যাপী বাজারজাত করার যে প্রস্তুতি নিয়েছে, কেন এটি তারা নিজেরা আসলে অ্যাপ্রুভ বা অনুমোদন না নিয়ে যুক্তরাজ্য থেকে অ্যাপ্রুভাল নিতে হলো, অথবা কেমন করে যুক্তরাজ্যই এটির প্রথম প্রয়োগের দাবিদার হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ তানভীর ভাই। হ্যাঁ, আজকের তো সবচেয়ে সুখবর হচ্ছে যে ইউকে তে একটা ফাইজারের ভ্যাকসিনটিকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, এবং আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহ থেকেই এই ভ্যাকসিন বিভিন্ন বিশেষ করে বিভিন্ন বৃদ্ধ মানুষদের এবং স্বাস্থ্যসেবা কর্মীদের ভেতরে প্রয়োগ করা শুরু করা হবে। সো যে কোশ্চেনটা আপনি করলেন যে ফাইজার কেন ইউকে তে প্রথম তারা অ্যাপ্রুভাল পেল। ফাইজার কিন্তু যখন তাদের ফেজ 3 ট্রায়ালের যে ইন্টারিম রেজাল্টটা ঘোষণা করেছিল এই নভেম্বরের প্রথম দিকে, তখনই কিন্তু তারা তাদের এই অ্যাপ্রুভালের জন্য ইউকে তে তারা অ্যাপ্লাই করেছে। সো ইউকে তে যে রেগুলেটরি বডি আছে MHRA, সো তারা কিন্তু এটা রিভিউ করছে গত 2 সপ্তাহ ধরে। সো তারা রিভিউর দিক দিয়ে এগিয়ে ছিল, কিন্তু তারা কিন্তু তাদের ভ্যাকসিনটি রিভিউর জন্য আমেরিকাতেও অ্যাপ্লাই করেছে, যেখানে এফডিএ তাদের রিভিউ প্রসেসের ভিতরে রয়েছে। সো যে কোনো কারণেই হোক, ইউকে তে রিভিউটা আগে শেষ হয়েছে এবং ইউকে তে তারা অ্যাপ্রুভালটা আগে পেয়েছে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে। তো এটি আসলে মূল কারণ যে ইউকে তে ফাইজারের ভ্যাকসিন আগে অ্যাপ্রুভাল পেল। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ অথবা 2 সপ্তাহের ভেতরে এফডিও কিন্তু ফাইজার ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, এবং ফাইজার কিন্তু অলরেডি তাদের এয়ারক্রাফটে করে ফুল এয়ারক্রাফট বা প্লেনে করে কিন্তু তাদের ভ্যাকসিন, ফাইজার ভ্যাকসিন কিন্তু তাদের গত সপ্তাহে পাঠিয়ে দিয়েছে। সো এটাই হচ্ছে একটা মূল কারণ। ইউকে তে ভ্যাকসিন প্রয়োগের যদি করতে হয়, যে কোনো দেশের কোম্পানির হোক, তাদেরকে একটা রেগুলেটরি রিভিউ কমিটির মাধ্যমে যেতে হবে, এবং ইউকে তে ব্রিটেনের যে রিভিউ কমিটি, সেটা তাদের কাজ সম্পন্ন করেছে ফাইজারের ক্ষেত্রে। এখন কিন্তু তারা অলসো এই যে অক্সফোর্ড ভ্যাকসিন, সেটাও কিন্তু তারা রিভিউ করছে। তো এটাই হচ্ছে মূল কারণ আহ, আহ, পৃথিবীর ভিতরে তাহলে আপনি সবচেয়ে আগে বলছিলেন যে অ্যাপ্লাই। অক্সফোর্ডের ভ্যাকসিনটাও ইউকের রেগুলেটরি বডি এটাকে পর্যালোচনা করছে, জি, কিন্তু জি, অক্সফোর্ড তো বলছে তাদের ভ্যাকসিনটিকে আবারও তারা পরীক্ষা নিরীক্ষা করবে, অর্থাৎ ট্রায়ালে যাবে। তো সেক্ষেত্রে অক্সফোর্ডের ভ্যাকসিন এর প্রয়োগের দিনক্ষণ কি তাহলে পিছিয়ে যাবে না? আম, অক্সফোর্ড ফাইজারের ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়ালের রেজাল্টটা যতটা সহজ এবং ইজি, অক্সফোর্ডের ভ্যাকসিন বা অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, এটার ফেজ 3 ট্রায়ালের রিপোর্টটা কিন্তু একটু কমপ্লেক্স। কারণ তাদের দু ধরনের রেজাল্ট এসেছে। একটা হচ্ছে যে ফুল ডোজ ভ্যাকসিন প্রয়োগে এক ধরনের রেজাল্ট এসেছে, যেখান থেকে 62% এফিকেসি। আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল যে ডোজ দেওয়া হয়েছিল, হাফ ডোজ ফুল ডোজ, সেটাতে এসেছে 90% এফিকেসি। সো এখন অক্সফোর্ড চাচ্ছে তাদের এই যে হাফ ডোজ ফুল ডোজ যে ভ্যাকসিন এফিকেসি, এই ডোজিং সিস্টেমটাই সাধারণ মানুষের ভিতরে প্রয়োগ করতে। এখন এই ডোজিংটা পরীক্ষা করা হয়েছে মাত্র 2700 জনের উপর। এই সংখ্যাটি খুব কম, এবং যে 2700 জন, তাদের ভেতরে কোনো বৃদ্ধ ভলান্টিয়ার ছিল না, সবারই বয়স ছিল 18 থেকে 55। কিন্তু দরকার হচ্ছে 59 থেকে 70 অথবা 80, এই বয়সের জনসংখ্যার উপরও ট্রায়ালটি দরকার। এবং এ কারণেই শুধু ব্রিটেনের যে রেগুলেটরি বডি MHRA, ওরা এখন রিভিউ করছে। রিভিউটা কিন্তু গত 2-3 সপ্তাহ ধরে রোলিং রিভিউ চলছে, এবং আশা করা হচ্ছে যে আগামী 2-1 সপ্তাহের ভেতরেই অক্সফোর্ড ভ্যাকসিনের রিভিউটাও সম্পন্ন হবে। এখন
আমরা যেটুকু আশা করতে পারি যে সম্ভবত একটা বিশেষ বিবেচনায় ইউকেতে প্রয়োগের জন্য এই ইউকের যে রেগুলেটরি বডি অক্সফোর্ড ভ্যাকসিনটাকে অনুমোদন দিতেও পারে। আমি বলবো না যে দিবে, যেমন আমি বলতে পারি ফাইজারেরটা দিবে অনেক অনেক দেশ, কিন্তু অক্সফোর্ডেরটা দিবে না। আর এফডিএ এখন যে ডেটা অক্সফোর্ডের আছে, এতে বোঝা যায় এফডিএ কিন্তু এই এখন যে অক্সফোর্ডের যে ডেটা রয়েছে ফেজ 3 ট্রায়ালের, এই ডেটার উপর বেসিস করে এফডিএ কিন্তু অ্যাপ্রুভাল দিবে না। এবং শুধুমাত্র এই একটি কারণে অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনেকা তারা কিন্তু তাদের ফেজ 3 ট্রায়ালের নতুন যে মডিফাইড ভার্সনটা এটা শুরু করছে, দ্যাট মিনস হাফ ডোজ এবং ফুল ডোজ। এবং তারা এটা আমেরিকাতেও করবে এবং ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলোতেও করবে এবং ইন্ডিয়াতেও করবে। সো আমাদেরকে হয়তো পুরা বিশ্বে অক্সফোর্ড ভ্যাকসিনটাকে পৌঁছে দিতে হয়তো 2-3 মাস একটু বিলম্ব হতে পারে, শুধুমাত্র এই ট্রায়ালের একটা যে সমস্যা হয়েছে এই কারণে। কিন্তু আমরা যেটা বলতে পারি, ইউকেতে মোস্ট প্রবাবলি এই ভ্যাকসিনটা তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ। আরেকটা বিষয় আমরা জানতে চেয়েছিলাম আপনার কাছে, সেটা হচ্ছে যে ইউকের ভ্যাকসিনটা যখন অনুমোদন পেয়ে যাবে তখন আসলে যুক্তরাজ্যের জন্য কোনটা বেশি প্রযোজ্য হবে? এখন তো তারা অলরেডি বায়োনটেকের এই ফাইজারের ভ্যাকসিনটি নিয়ে নিচ্ছে। প্রায় 4 মিলিয়ন যুক্তরাজ্য তারা আগাম অর্ডার নিয়ে নিয়েছে। তো অক্সফোর্ডেরটা হয়ে গেলে তাহলে কোনটা প্রায়োরিটি পাবে? যেটা ফাইজারের ভ্যাকসিনের একটা বড় ড্রব্যাক হচ্ছে যে এর কোল্ড চেইন মেইনটেনেন্সটা। ইভেন ইউকেও কিন্তু প্রিপেয়ার্ড না ফাইজারের ভ্যাকসিন দেওয়ার মতো কোল্ড চেইন। ইউকেতেও কিন্তু জিপি পর্যায়ে নেই। জিপি পর্যায়ে যে জিপি সার্জারি পর্যায়ে যে সিস্টেমটা রয়েছে সেটা এখনো ওই গৃহস্থলী যে ফ্রিজ আমরা ইউজ করি 4 to 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ইনফ্রাস্ট্রাকচারে। এখন যদি অক্সফোর্ডের ভ্যাকসিনটা আসে, সেই ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি কমিউনিটির ভিতরে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ফাইজারের ভ্যাকসিনটা 50টা হসপিটালের মাধ্যমে একটা বিশেষ বিশেষ সেন্টারে সাধারণত একটা বিশেষ এজ গ্রুপে দেওয়া হবে, যেমন ধরেন কেয়ার হোমে দেওয়া হবে, অথবা হসপিটালে যে স্বাস্থ্যকর্মীরা কাজ করছে তাদের দেওয়া হবে, অথবা 80 বছরের বয়সে যারা আছে তাদের দেওয়া হবে। কিন্তু অক্সফোর্ড ভ্যাকসিনটা আবার যখন চলে আসবে, এই ভ্যাকসিনটার বিস্তৃতি আরো বাড়ানো হবে, কারণ এই ভ্যাকসিনটা জিপি সার্জারির মাধ্যমে বিভিন্ন জায়গায় দেওয়া সম্ভব। সো এখন পর্যন্ত চয়েসটা কিন্তু এই অক্সফোর্ড ভ্যাকসিনই, যার বিস্তৃত প্রয়োগ সম্ভব। তাহলে আপনি কি বলছেন তাহলে এই ফাইজারের বা বায়োনটেকের উদ্ভাবিত এই ভ্যাকসিনটি যুক্তরাজ্যের মতো উন্নত দেশেও আহ, আহ, সব জায়গায় এটি দেওয়া সম্ভব নয়, সেই ক্যাপাসিটি বা সেই প্রস্তুতিও যুক্তরাজ্যেরও নেই? সঠিক কথা, যে যুক্তরাজ্যেরও কিন্তু ফাইজার ভ্যাকসিন একদম বিস্তৃত পর্যায়ে, যেটাকে বলা হয় ম্যাস ইমিউনাইজেশন, এটা করার ক্ষমতা এখনো নেই। তাদের যেটা ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে লিমিটেড ভ্যাকসিনেশন। তার মানে হসপিটাল বেস, যেসব যেসব জায়গায় বড় বড় হসপিটাল রয়েছে সেই সব জায়গায় -80 ফ্রিজার রয়েছে, সো সেখানে এই ভ্যাকসিনটি দেওয়া যাবে। যেখানে যেখানে জিপি সার্জারি, একটা জিপি সার্জারিতেও কিন্তু -80 ফ্রিজার নেই। আর এই ভ্যাকসিনটা নিয়ম হচ্ছে যে 2 টাইমস বের করা যাবে। তার মানে বেলজিয়াম থেকে যখন এই ভ্যাকসিনটা আসবে মেন সেন্ট্রালে ইউকেতে, সেখানে বলা হবে 1 টাইম, এবং ওখান থেকে যেখানে ভ্যাকসিনটা দেওয়া হবে সেখানে 2nd টাইম। 3rd টাইম, দ্যাট মিনস ওইখান থেকে আরেকটা জায়গায় নেওয়ার মতো ক্যাপাসিটি নাই, যেমন হসপিটাল থেকে আবার কোনো জিপি সার্জারিতে নেওয়ার ক্ষমতা নাই। সো এটা একটু লজিস্টিক প্রবলেম, এটা সলভ করার চেষ্টা হচ্ছে বিভিন্ন ধরনের কুল বক্সের মাধ্যমে এবং অন্যান্য উপায়ে। তো ইউকেরও কিন্তু এত সহজভাবে ফাইজারের ভ্যাকসিন তারা প্রয়োগ করতে পারবে না। এর জন্য ইউকে কিন্তু প্রচন্ড পরিমাণে আশাবাদী এবং তারা খুব প্রেসার দিচ্ছে যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা যেন তাড়াতাড়ি আসে, কারণ এই ভ্যাকসিনটাই শুধুমাত্র খুব সহজে আপনার সাধারণ মানুষের ভিতরে এবং কমিউনিটিতে ভ্যাকসিনেশন করা সম্ভব। তাহলে কি আপনি বলছেন যে ফাইজারের বা বায়োনটেকের এই ভ্যাকসিনটি যুক্তরাজ্য অনুমোদন দিলেও সাধারণ নাগরিকদের ম্যাসিভ আকারে ভ্যাকসিনটি প্রয়োগ করতে হলে অক্সফোর্ডের ভ্যাকসিনের জন্যই অপেক্ষা করতে হবে? আমিও তাই মনে করি যে
এখন আপনি দেখেন যে রিকোয়ারমেন্ট এবং পারচেজ, ইউকে কিন্তু ফাইজার থেকে যে ভ্যাকসিন নিচ্ছে তা নিচ্ছে আপনার 40 মিলিয়ন ভ্যাকসিন তারা নেবে। এই 40 মিলিয়ন ভ্যাকসিন হয়তো বিশেষ বিশেষ জায়গায় তারা দিবে যেখানে যেখানে ভ্যাকসিনটা ক্যারি করা সহজ, যেমন হসপিটালে। কিন্তু যখন কমিউনিটি লেভেলে যাবে তখন কিন্তু সম্ভবত ইউকে কেও আপনার রিলাই করতে হবে অক্সফোর্ড ভ্যাকসিনের উপরে। সাধারণ মানুষের ভেতরে ভ্যাকসিনটি পৌঁছে দিতে অক্সফোর্ড ভ্যাকসিনটি কি তারা বেছে নেবে। দেখা যাচ্ছে যে মাল্টিপল টাইপস অফ ভ্যাকসিন উইল বি ডিস্ট্রিবিউটেড অর গিভেন এভরিহোয়ার। যে প্রোটিন ভ্যাকসিন হবে একরকম, ফাইজারের ভ্যাকসিন একরকম, এবং মডার্না থেকেও তারা ভ্যাকসিন কিনছে। সো এমআরএনএ ভ্যাকসিনটাও দেওয়া হবে, কিন্তু এটা বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ভাবে। কিন্তু জনগণের ভেতরে দিতে গেলে তাদেরকে, সাধারণ মানুষের ভিতরে দিতে গেলে তাদেরকে অক্সফোর্ড ভ্যাকসিনের উপরেই কিন্তু রিলাই করতে হবে, কারণ বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার। তো তৃতীয় বিশ্বের মতো দেশ, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলো তাহলে কবে নাগাদ পাবে? তাহলে তো তারা এই এই ফাইজারের এই ভ্যাকসিনটির উপরে বাংলাদেশের মতো দেশগুলো কখনো নির্ভর করতে পারবে না। বা গ্যাভি যারা ভ্যাকসিন বিতরণের বড় ভূমিকা রাখছে, কোভ্যাক্স, তারাই বা কোন ধরনের ভ্যাকসিনটি ব্যবহার করবে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে? এটা কিন্তু আসলে বাংলাদেশ সহ সকল লো এবং মিডল ইনকাম কান্ট্রির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং ওই দেশের সরকার কিন্তু তাদের লজিস্টিক্সও সেভাবে প্ল্যান করছে। আমি বাংলাদেশের সম্বন্ধে কিছুটা জানি, আমি বাংলাদেশের কথা বলি। বাংলাদেশের সরকার ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে যে প্ল্যানটা করেছে, বাংলাদেশ সরকার প্রায় 9 কোটি ভ্যাকসিন কেনার একটা প্ল্যান করেছে ইনিশিয়ালি। তার ভেতরে তারা 3 কোটি যে ভ্যাকসিন, 3 কোটি ডোজ ভ্যাকসিন নেবে অক্সফোর্ডের ভ্যাকসিন, এবং অক্সফোর্ডের ভ্যাকসিন তারা সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে ক্রয় করবে, এটা নিজস্ব তহবিল থেকে। আর একটা যেটা নিবে প্রায় 6.8 মিলিয়ন, প্রায় প্রায় 7 কোটির মতো যে ভ্যাকসিন, তারা এটা পারচেস করবে গ্যাভি অ্যালায়েন্স থেকে। এবং এই দুই ভ্যাকসিনই আসলে অক্সফোর্ড ভ্যাকসিন। এবং বাংলাদেশে যত প্ল্যানিং হচ্ছে এবং যত প্রিপারেশন হচ্ছে, সবই এই অক্সফোর্ড ভ্যাকসিনকে সাপোর্ট দেওয়ার মতোই। দ্যাট মিনস শুধু অক্সফোর্ড না, যে ভ্যাকসিন 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে কোল্ড চেন মেনটেন করা যায়, সেসব ইনফ্রাস্ট্রাকচারই বাংলাদেশে এখন এখন এক্সপান্ড করা হচ্ছে। বাংলাদেশ কিন্তু সানোফি থেকে ভ্যাকসিন নেবে, কারণ সানোফি যে ভ্যাকসিনটা তৈরি করছে সেটা কিন্তু প্রোটিন বেসড ভ্যাকসিন। এবং ওই ভ্যাকসিন এই সাধারণ 4 to 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গৃহস্থলিতে যে আমাদের হাউস হোল্ডে যে রেফ্রিজারেটর আছে, এই টেম্পারেচারে রাখা যায়। সো বাংলাদেশের যে প্ল্যান, সকল প্ল্যানই হচ্ছে যে এক্সিস্টিং কোল্ড চেনকে সাপোর্ট করে এই ধরনের ভ্যাকসিন প্রকিউরমেন্টের ভিতরেই রয়েছে। এমআরএনএ ভ্যাকসিন আনার জন্য সরকারিভাবে এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তবে বেসরকারিভাবে বাংলাদেশে যে ভ্যাকসিন যাবে, আশা করা যাচ্ছে প্রথম দিকে যে ভ্যাকসিনগুলো বাংলাদেশে বেসরকারিভাবে নেওয়া যাবে, তা কিন্তু এই ফাইজারের ভ্যাকসিনই আমার যতদূর মনে হচ্ছে যে তারা নেবে। তারা অলরেডি -80 ফ্রিজারের জন্য কিন্তু তাদের ক্যাপাসিটি বিল্ডিং করছে, তারা কিনা শুরু করেছে বাংলাদেশের মানে আপনি গভর্নমেন্ট। বলছেন যে ফাইজারের ভ্যাকসিনটি বাংলাদেশে যাবে বেসরকারি পর্যায়ে বিতরণের জন্য বা প্রয়োগের জন্য বেসরকারি হাসপাতালগুলোতে, সরকারিভাবে সাধারণ নাগরিকের, সাধারণ জনগণের উপর প্রয়োগ করবার জন্য যে ভ্যাকসিন, সেটির জন্য অক্সফোর্ডের ভ্যাকসিনের জন্যই অপেক্ষা করতে হবে, তাই কি? জি, এক্স্যাক্টলি। বাংলাদেশ গভর্নমেন্ট যত ভ্যাকসিন দিবে, তারা বলেছে যে 3 কোটি ভ্যাকসিন তারা ফ্রি বিতরণ করবে, সেটা এই অক্সফোর্ডের ভ্যাকসিন, এটা ক্লিয়ার। বাংলাদেশ যে আরো ভ্যাকসিন নিবে এবং সবার ভিতরে যে প্রয়োগের যে একটা সিদ্ধান্ত নিয়েছে, এই সবই অক্সফোর্ড ভ্যাকসিন এবং প্রোটিন বেসড ভ্যাকসিন, যে ভ্যাকসিনগুলোকে 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যায়। কিন্তু আমি যতদূর জানি যে বেসরকারি কোম্পানিগুলো, বেসরকারি হসপিটাল, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, তারা তাদের নিজস্ব উদ্যোগে, প্রচেষ্টায় তারা বিভিন্ন ধরনের ভ্যাকসিন, যেমন এমআরএনএ ভ্যাকসিন পারচেস করবে, এবং ফাইজারের ভ্যাকসিনই তাদের প্রথম চয়েস। এবং তারা তার প্রিপারেশন কিন্তু নিয়ে নিয়েছে। $100 থেকে $200 ভেতরে ভ্যাকসিনের দাম যে ওঠানামা করবে, এটাও কিছুটা মিডিয়াতে, পেপারে এসেছে আলোচনার ভিতরে, যে আপনি কিনতে পারেন বাংলাদেশের একজন মানুষ, যদি আপনার 100 পাউন্ড, 100 থেকে $200 আপনাকে খরচ করতে হবে এই পার ডোজ ভ্যাকসিনের জন্য। সো বাংলাদেশেও আসবে ভ্যাকসিন, সরকারের চেয়ে বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে আগে আসবে। তো তাহলে আমরা তো যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোতে কখনোই দেখি না ব্যক্তিগত পর্যায়ে কেউ নিজের কেউ ভ্যাকসিন পেয়ে যাবে। তাহলে তো যাদের অর্থ আছে তাদেরই বাংলাদেশের মতো দেশগুলোতে ভ্যাকসিন গ্রহণের সুযোগ বেশি থাকবে।
আহ, এটা কিন্তু আসলে অতটা ঠিক না যে আপনি প্রাইভেট ভাবে যুক্তরাজ্য থেকে ভ্যাকসিন নিতে পারবেন না, নিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো 80 পাউন্ড একটা ভ্যাকসিনের দাম পড়ে, যে ভ্যাকসিনটা আপনি ফ্রি নিতে পারেন। যেমন আপনি যদি ইয়েলো ফিভারের ভ্যাকসিন নেন এখন এক্সিস্টিং সময়, আপনাকে 85 পাউন্ড দিতে হবে যদি আপনি প্রাইভেট সেক্টরে এক ডোজ ইয়েলো ফিভার ভ্যাকসিন নেন। কিন্তু আপনি যদি এটা সরকারিভাবে নেন, এটা ফ্রি, এনএইচএস আপনাকে ফ্রি দিবে যদি আপনি ট্রাভেলার হন। ইউকেতে আপনি স্টিল নাও, আমার ধারণা যে আপনি যদি আপনার পয়সা থাকে, ইউ ক্যান পারচেজ ইউর ওন ভ্যাকসিন, নট থ্রু এনএইচএস, বাট ইউ ক্যান বাই ইউর ওন ভ্যাকসিন। ইট ইজ আপ টু ইউ। বাট গভর্নমেন্ট পর্যায়ে এনএইচএস এর মাধ্যমে যে ভ্যাকসিনেশনটা করা হবে সেটা কিন্তু ফ্রি হবে, এবং সেটার দামও কিন্তু কম হবে। সেটা কিন্তু ওপেন মার্কেটে যেমন 15 পাউন্ডের ভ্যাকসিন হবে 70 পাউন্ড, সেটা আর হবে না, গভর্নমেন্ট তো কম তাহলে দামে কি দিবে। ব্যক্তিগত পর্যায়ে কেউ চাইলে এখন ইংল্যান্ডে এই ফাইজার বা বায়োনটেকের ভ্যাকসিনটি ক্রয় করে নিজেরা প্রয়োগ করতে পারবে? ঠিক এই মুহূর্তে না। আমার অ্যান্সার হচ্ছে না, যেহেতু ইউকে আর বাংলাদেশের হেলথ প্রোভাইডার ডিফারেন্ট। ইউকেতে হচ্ছে আপনার পাবলিক সার্ভিসের মাধ্যমে মোস্টলি হেলথ সার্ভিস প্রোভাইড করা হয় এনএইচএস এর মাধ্যমে। সেক্ষেত্রে প্রথম দিকে যে ধাক্কাটা, এই ধাক্কাটা কিন্তু ফাইজারের উপরে বিশাল, এবং তারা কখনোই এই ধরনের কাজ করে সমালোচনার ভিতরে যাবে না যে প্রাইভেট সেক্টরে তারা ভ্যাকসিন বিক্রি করে একটা সমালোচনার ভিতরে আসবে। তারা যেটা করবে, অলরেডি যে কোম্পানিগুলো, যে দেশ ডাইরেক্টলি গভর্নমেন্ট পর্যায়ে ভ্যাকসিনগুলো পারচেস করেছে, সেগুলোকে আগে সাপ্লাই দিবে, এবং সেটাই তারা সাপ্লাই দিতে পারছে না। কোনো প্রাইভেট কোম্পানিকে সম্ভবত এই 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 ইউকেতে তারা এই ভ্যাকসিন সেল করবে না। সো আমি এটুকু যেটুকু মনে করি আর কি। তাহলে ইউকেতে যদি প্রাইভেটলি ফাইজার বা বায়োনটেকের কোনো ভ্যাকসিন কোনো কোম্পানি না পায়, বাংলাদেশে তাহলে কিভাবে পাবে? বাংলাদেশের পলিসি ইজ ডিফারেন্ট। সেটা হচ্ছে বাংলাদেশের প্রাইভেট সেক্টর সবচেয়ে বেশি পরিমাণে হেলথ সার্ভিস প্রোভাইড করে। অনেক রিসার্চ হয়েছে যে অনলি দেখা গেল যে আপনার যাদের একটু সামর্থ্য আছে এবং মধ্যবিত্ত পর্যায়ে, তারা তাদের হেলথ সার্ভিসটা প্রাইভেট সেক্টর থেকেই নিয়ে থাকে, এবং সেখানে কোনো সমালোচনার সম্ভাবনা তেমন একটা নেই। ফাইজারের যে ভ্যাকসিন বাংলাদেশ উম, উম, ক্রয় করবে, সেটা প্রাইভেট কোম্পানি কিনবে, সেটা ওপেন মার্কেট থেকে কিনবে। সেটা হয়তো ফাইজার তাদের কিছু ভ্যাকসিন এখনই না, হয়তো কিছুদিন পরে, কয়েক মাস পরে অথবা নেক্সট ইয়ারে সেই ভ্যাকসিনগুলো তারা বাইরে ওপেন মার্কেটে সেল করবে। এটা তাদের করার অধিকার আছে। এবং এমআরএনএ ভ্যাকসিন যে শুধু ফাইজার তৈরি করবে তা না, এটা হয়তো আস্তে আস্তে আরো কিছু কোম্পানি তৈরি করতেও পারে, তাদের প্রোপ্রাইটারি প্রোডাক্টটা তৈরি করতে পারে। তাহলে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, অক্সফোর্ডের ভ্যাকসিনটির পরবর্তী ট্রায়াল এবং রেগুলেটরি বডির অ্যাপ্রুভাল কবে নাগাদ হতে পারে বলে মনে করছেন? যেটুক আমি জানতে পেরেছি ওনাদের সিইওর যে নতুন ব্রিফিং, যে তারা অতি সত্বর, তারা কোনো টাইম দেয়নি, তারা বলেছে অতি সত্বর তাদের নতুন ট্রায়াল শুরু হবে। এমন না যে যে এক্সিস্টিং ট্রায়ালগুলো আমেরিকাতে আছে তার একটা নতুন আর্ম তৈরি করবে, তা কিন্তু না। তারা বলছে একদম ফ্রেশ নিউ ট্রায়াল শুরু করবে, এবং সেই ট্রায়ালের রেজাল্ট তারা বলছে খুব দ্রুত পাবে। এবং কোনো টাইম কিন্তু তারা বলে নাই যে আমরা জানুয়ারি থেকে ট্রায়াল শুরু করব না ডিসেম্বর থেকে ট্রায়াল শুরু করব। তবে ট্রায়াল যে তাদেরকে শুরু করতেই হবে নতুনভাবে ফেজ 3 ট্রায়াল, এটার আর কোনো বিকল্প নেই, কারণ ডাব্লিউএইচও ক্লিয়ার বলে দিয়েছে যে তাদের কাছে ইনাফ ডাটা নেই। দ্যাট মিনস অক্সফোর্ডের কাছে ইনাফ ডেটা নেই যেটা দিয়ে অ্যাপ্রুভাল দেওয়া যেতে পারে, এবং এফডিএও মোটামুটি একই ধারণা পোষণ করছে। সো ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকাকে তাদের ফেজ 3 ট্রায়াল নতুনভাবে শুরু করতেই হবে, এবং এটা সম্ভবত এই মাসের মানে ডিসেম্বরের শেষেও শুরু করতে পারে, আগামী বছরের শুরুতেও শুরু করতে পারে। না, তাহলে কি এই জটিলতার কারণে অক্সফোর্ডের সফলতা নিয়ে প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন তৈরি হচ্ছে কিনা, আদৌ সেটি সফল হবে কিনা, আদৌ সেটি কার্যকর হবে কিনা, এই বিষয়ে প্রশ্ন থেকে গেল কিনা অক্সফোর্ডের ভ্যাকসিনটি নিয়ে? না, এখন একটা ভ্যাকসিনের সফলতা দুই ধরনের। একটা হচ্ছে ভ্যাকসিন ইটসেলফ, তার মানে ভ্যাকসিন কি ইফেক্টিভ কিনা। আর একটা হচ্ছে লজিস্টিক সফলতা, তার মানে ভ্যাকসিন আমরা তৈরি করেছি, এটা আমরা প্রয়োগ করার ক্ষমতা আমাদের আছে কিনা, উৎপাদন করার ক্ষমতা আছে কিনা। সে প্রথমত যে 90% যে আপনার ইয়েটা আসছে, এফিকেসিটা আসছে, এই এফিকেসিটা এখনো ভ্যালিডেট না। ভ্যালিডেট করতে গেলে তাদেরকে আরো বেশি ট্রায়াল করতে হবে। সো আমরা বলবো না যে অক্সফোর্ড ভ্যাকসিন অসফল, আমরা বলবো যে অক্সফোর্ড ভ্যাকসিন এই গোটা পৃথিবীতে সরবরাহের জন্য হয়তো কিছুটা সময় পিছিয়ে যাবে। যেমন
আমার কাছে মনে হয় 2 থেকে 3 মাস তাদের যে প্ল্যান টাইমিংটা ছিল তার থেকে পিছিয়ে যাবে। এটা মানে এটা না যে অক্সফোর্ড ভ্যাকসিন অসফল, এটা মানে এটা হচ্ছে তাদের তাদের ভ্যাকসিনটা সরবরাহ হতে কিছুটা সময় বিলম্ব হবে। এটা একটা সমস্যা, বাট এটা মানে এমন না যে অক্সফোর্ড ভ্যাকসিনটা অসফল। অক্সফোর্ড ভ্যাকসিনটা সফল এবং অনেক ভিগোরাসলি এটা ট্রায়াল করা হয়েছে। শুধুমাত্র একটা ডোজিং এ তাদের একটু সমস্যা রয়েছে, এটা রিজলভ হয়ে যাবে আগামী 2-3 মাসের ভিতরেই। তবে সাধারণ নাগরিকদের ব্রিটেন এবং বিশ্বজুড়ে সাধারণ নাগরিকদের ভ্যাকসিন পেতে হলে অক্সফোর্ডের মতো ভ্যাকসিনের জন্যই অপেক্ষা করতে হবে। জি, শুধু অক্সফোর্ড ভ্যাকসিন না, আমরা কিন্তু আরো কিছু ভ্যাকসিনের কথা ভুলে যাচ্ছি। প্রোটিন বেসড ভ্যাকসিন, নোভাভ্যাক্স বানাচ্ছে প্রোটিন বেসড ভ্যাকসিন, আরো বানাচ্ছে হচ্ছে আপনার সানোফি। এবং বাংলাদেশে কিন্তু ট্রায়াল হবে, সানোফির চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, সম্ভবত এবছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশে ট্রায়াল শুরু করবে সানোফি তাদের প্রোটিন ভ্যাকসিনের। এবং এটা খুব ভালো ভ্যাকসিন, ফ্লুভ্যাকের যে সিস্টেম ওর উপরই বেস করে এটা বানানো হবে। তো তাহলে তো নব- অক্সফোর্ডের মতো ভ্যাকসিন বা প্রোটিন বেস ভ্যাকসিনগুলো বিশ্বব্যাপী বাজারজাত করার ক্যাপাসিটি তৈরি না হওয়ার আগে তো বাংলাদেশের মতো দেশ বলতে পারছে না আমরা ফেব্রুয়ারিতেই ভ্যাকসিন পেয়ে যাব। এটা তারা যেটা করছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে বাংলাদেশ ভ্যাকসিন ভাবে ইন্ডিপেন্ডেন্ট টু অ্যাস্ট্রাজেনিকা। অ্যাস্ট্রাজেনিকা শুধুমাত্র তাদের প্রোপ্রাইটারি যে পেটেন্ট, যে টেকনিকটা, এটা সেরাম ইনস্টিটিউটকে দেবে এবং সেরাম ইনস্টিটিউট উইল প্রডিউস 3 বিলিয়ন ডোজ এ ইয়ার। সো সেরাম ইনস্টিটিউট যে ভ্যাকসিন গুলা বানাবে সেটা ইউরোপে আসবে না আপাতত। সেই ভ্যাকসিনটা তারা লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রির জন্যই তৈরি করবে এই সেরাম ইনস্টিটিউট। সো অ্যাস্ট্রাজেনিকা যদি সাফিসিয়েন্ট ভ্যাকসিন প্রোডাকশন নাও করতে পারে, বাংলাদেশের কিছু যায় আসে না। বাংলা অ্যাস্ট্রাজেনিকা শুধু দরকার ট্রায়ালটা সম্পূর্ণ করা এবং এফডিএ এবং ডাব্লিউএইচওর অ্যাপ্রুভালটা পাওয়া। ওটা যখনই পেয়ে যাবে সেরাম ইনস্টিটিউট তাদের ভ্যাকসিনটা যেসব দেশে সরবরাহ করার কথা সেসব দেশে পাবে। এবং বাংলাদেশের সাথে যেহেতু ভারতের একটা সুসম্পর্ক এখন পর্যন্ত রয়েছে, ভারতের চাহিদা মেটানোর পরপরই বাংলাদেশের চাহিদা মেটানোর একটা প্ল্যান রয়েছে। এই কারণে বলা হয়েছে যে যে আগের প্ল্যান অনুযায়ী ফেব্রুয়ারিতে তারা 50 লক্ষ ডোজ ভ্যাকসিন পাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এখন একটু পিছিয়ে যাবে। তার কারণ হচ্ছে অক্সফোর্ডকে আবার ট্রায়াল করতে হবে। সো এই কারণেই পিছিয়ে যাচ্ছে। এটা মানে এটা না যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন প্রোডাকশন কখন করবে কি করবে না তার সাথে কোনো সম্পর্ক নাই। এটার সম্পর্ক হচ্ছে যে অ্যাপ্রুভালটা পেলেই সেরাম ইনস্টিটিউট তাদের ভ্যাকসিন প্রোডাকশন শুরু করবে। পৃথিবীর সবচেয়ে বড় ইনস্টিটিউট কিন্তু সেরাম ইনস্টিটিউট। পৃথিবীর 2/3 ভ্যাকসিন সরবরাহই করে সেরাম ইনস্টিটিউট। সো তারা যখনই ভ্যাকসিন প্রোডাকশন যাবে, ভ্যাকসিন তৈরি করা তাদের কাছে খুব একটা বড় ব্যাপার না। তাহলে মূল সময়টা আমাদের অপেক্ষা আসলে অক্সফোর্ডের ভ্যাকসিনটির রেগুলেটরি বডির চূড়ান্ত অনুমোদন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, চূড়ান্ত অনুমোদন যখনই হবে, দ্যাট ইজ এ গ্রিন সিগন্যাল ফর সেরাম ইনস্টিটিউট। সো সেরাম ইনস্টিটিউট উইল স্টার্ট প্রডিউসিং দেয়ার অক্সফোর্ড ভ্যাকসিন as soon as they got the approval from WHO। এখন WHO অনেক সময় আবার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করে এফডিএ এর উপরে। এফডিএ যদি অ্যাপ্রুভাল না দেয়, WHO কখনোই অ্যাপ্রুভাল দিবে না। তার মানে ব্রিটেন, ইউকের যে রেগুলেটরি বডি, সে যদি অ্যাপ্রুভালও দেয়, WHO নেভার ট্রাই অন তাহলে একটু মেজর। থামাচ্ছি আপনাকে। তাহলে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা মানে অক্সফোর্ডের ভ্যাকসিনটি ইউকে রেগুলেটরি বডির অনুমোদন পাওয়ার পর সেরাম ইনস্টিটিউটকে দেওয়ার পর কি সেরামকে আবারও ডাব্লিউএইচও থেকে অনুমোদন নিতে হবে? দ্যাটস এ প্রবলেম হিয়ার। গাভি কখনোই ভ্যাকসিন নেবে না যদি WHO অ্যাপ্রুভাল না দেয়, এবং বাংলাদেশও নিতে পারবে না যদি WHO এর অ্যাপ্রুভাল না হয়, কারণ বাংলাদেশ কখনো তাদের রেগুলেটরি কমিটি দিয়ে অ্যাপ্রুভ করে না ভ্যাকসিন। বাংলাদেশ রিলাই অন WHO অ্যাপ্রুভাল। না, আমার WHO প্রশ্নটি হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিনটি তো ইউকের রেগুলেটরি বডি অনুমোদন দিয়ে দিল, তারপর সেরাম এটি উৎপাদনে গেল, তো আবার কেন সেরামকে দ্বিতীয় দফা ডাব্লিউএইচওর অনুমোদন নিতে হবে? WHO এর অনুমোদন যদি না পায়, সেরাম কখনোই আপনার ভ্যাকসিন প্রোডাকশনে যাবে না। যদি ভ্যাকসিন তারা প্রোডাকশন করেও, তারা রিস্ক নিয়ে ভ্যাকসিন প্রোডাকশন করে রেডি হয়ে থাকবে। কিন্তু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দে নিড WHO অ্যাপ্রুভাল। দ্যাট ইজ এ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল একটা রুল, একটা প্রিন্সিপাল। দ্য WHO উইল রেগুলেট অল অফ দিস ভ্যাকসিনেশন এক্সেপ্ট ফর ফিউ কান্ট্রিজ, যেমন তো ইউএসএ। সেক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে? as soon as আপনার FDA যখনই অক্সফোর্ড ভ্যাকসিনের অ্যাপ্রুভাল দিয়ে দিবে,
মোস্ট প্রবাবলি দ্য ফলোইং উইক WHO অ্যাপ্রুভাল দিয়ে দিবে, অর মেবি সাইমultaneously অর দ্য সেম টাইম। তার পিছনে কারণ হচ্ছে বিকজ অফ দ্য এমার্জেন্সি সিচুয়েশন। এখন অনেক কিছু খুব কুইক করা হচ্ছে। WHO বেসিকলি রিলাই করে অনেকটা FDA এর উপরে। FDA যখন কোনো ভ্যাকসিনের হিস্ট্রি যেটাকে বলে, FDA যখন কোনো অ্যাপ্রুভাল দেয়, WHO টাকে অ্যাপ্রুভাল দেয়, এবং WHO যখন অ্যাপ্রুভাল দিবে, Gavi will start on that. Gavi cannot distribute or procure any vaccine which is not approved by WHO. So Gavi কিন্তু WHO এর সাথে কাজ করে একসাথে। আরেকটা জিনিস আমরা বারবার শুনছি, গ্যাভি আহ, 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 যে সমস্ত দেশগুলোতে, বিশেষ করে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলোতে একটা ভ্যাকসিনের সুষম বন্টনের জন্য একটা দায়িত্ব নিচ্ছে। তো কিন্তু গ্যাভি কোন ভ্যাকসিনগুলো আসলে বিতরণ করবে সে বিষয়টি কিন্তু পরিষ্কার নয়। তো গ্যাভি কি ফাইজারের ভ্যাকসিন বিতরণ করবে, নাকি অক্সফোর্ডের ভ্যাকসিন বিতরণ করবে, না অন্য কোনো দেশের ভ্যাকসিন বিতরণ করবে, সেটা একটু যদি পরিষ্কার করতেন। গাভির সাথে যেটাকে বলে কোভ্যাক্স, গ্যাভি তার সাথে রয়েছে। গ্যাভি ইজ লিডিং কোভ্যাক্স। সো এটা একটা অ্যালায়েন্স। তারা এনশিওর করবে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ দ্য ভ্যাকসিন টু দ্য লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি। এখন অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকা, আমি প্রথম থেকেই বলছি, দে উইল নট প্রফিট। দে অলরেডি সেড যে আমরা কোনো প্রফিট করব না, এবং সবচেয়ে বেশি ভ্যাকসিনই অক্সফোর্ডের ভ্যাকসিন কিন্তু তারা মানে প্রকিউর করবে, বা এই গ্যাভি অ্যালায়েন্স বা কোভ্যাক্স যেটাই বলেন, তারা অক্সফোর্ডের একটা লায়ন শেয়ার অফ ভ্যাকসিন তারা নেবে, অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটা। কিন্তু এই লায়ন শেয়ারটা কোত্থেকে আসবে? এই লায়ন শেয়ারটা আসবে সেরাম ইনস্টিটিউট থেকে। আরো অনেক ভ্যাকসিন তারা নেবে, যেমন ধরেন মোটামুটি সকল ভ্যাকসিনই তারা নেবে, কিন্তু বেশি যে লায়ন শেয়ার অফ দ্য ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন হবে ফ্রম দোজ কোম্পানিজ যাতে কোল্ড চেনটা মেনটেন করা সহজ। যেমন অক্সফোর্ড হচ্ছে একটা সবচেয়ে বড় প্রোভাইডার গ্যাভির জন্য, সবচেয়ে বেশি বড় প্রোভাইডার এককভাবে। আর তার সাথে নোভাভ্যাক্সও ভ্যাকসিন দিবে, এটা আমি জানি, এবং সম্ভবত আরো যে কোম্পানিগুলো আসছে সামনে লাইমলাইটে, তারাও কিছু কিছু ভ্যাকসিন দিবে। কিন্তু অক্সফোর্ড যেহেতু একটা ডিফারেন্ট রোল প্লে করছে, এটা মানতে হবে যে আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ওয়ার্ল্ডের জন্য অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকার রোল প্লে কোয়াইট ডিফারেন্ট। তারা সবচেয়ে চিপ, সবচেয়ে কম দামে এবং সবচেয়ে বেশি ডেডিকেটেড এবং সবচেয়ে বেশি ভ্যাকসিনই দিবে এই গ্যাভি অ্যালায়েন্সকে। সো যত ভ্যাকসিন গ্যাভি অ্যালায়েন্স ডিস্ট্রিবিউট করবে, তার বেশিরভাগই সম্ভবত আসবে এই অক্সফোর্ড ভ্যাকসিন থেকে, এবং কিছু কিছু আসবে ইভেন এমআরএনও এবং অন্যান্য ভ্যাকসিনও কিন্তু আসবে এই গ্যাভিতে, ডিপেন্ডিং অন সিচুয়েশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর খন্দকার আকরাম। নিশ্চয়ই ভ্যাকসিন নিয়ে আরও অনেক কিছু আমাদের জানবার আছে, বোঝার আছে। আপাতত এতটুকুই। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে আপনার মুখে মুখে হব। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।